রাতে বিছানায় শুয়ে আছে, তাও আবার লুঙ্গি পরে। বলতে গেলে এক কথায় আমি লুঙ্গি ম্যান। সকালে ঘুম ভাঙতেই দেখি আমার লুঙ্গি নেই। কি ব্যাপার, আমার লুঙ্গি গেল কই? সারা ঘর খুঁজে দেখি খাটের নিচে লুঙ্গি পড়ে আছে। যাক, অবশেষে পেলাম লুঙ্গিটা। ফ্রেশ হয়ে নিচে আসতেই আম্মু আমাকে দেখে বলল, কি রে, তোকে সে কখন ডাকছে খাবার খেয়ে যাওয়ার জন্য? খাবার তো খাইলি না, তোর বাপের সাথে অফিসেও গেলি না, অযথা আমাকে বকা খাওয়ালি মাঝখান থেকে। আম্মু আমি বলতেছি তো, মানে আমি আর কয়েকদিন পর অফিসে জয়েন করব। আমার আর পরীক্ষার কয়েকদিন বাকি রয়েছে। ঠিক আছে, যখন মন যায় তখন যাস, কিন্তু আমার সাথে যদি তোর বাবা আবার ঝগড়া করে তাহলে তোদের বাপ বেটার খাবার বন্ধ করে দিব। সমস্যা নাই, দাও, বাইরে থেকে খাবার কিনে খেতে পারবো। এই বলে খাবার টেবিলে বসলাম। খাবার খেয়ে চলে আসলাম আবার রুমে। ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে গেলাম। নিচে আসতেই আপু বলল, আম্মু, তোমার ছেলে দেখো কি পরে কলেজ যাইতেছে। সবাই দেখে তো তোমার ছেলেকে পাগল বলবে। কি রে, তুই লুঙ্গি পরে কলেজে যাবি নাকি? কেন, কি হয়েছে? লুঙ্গি পরে যাওয়া কি বারণ নাকি? তুই কি পাগল হয়ে গেছিস? লুঙ্গি পরে কেউ কলেজে গেছে দেখেছিস নাকি? যাই না তো কি হয়েছে, আমি গিয়ে বিশ্ব রেকর্ড করে দেখব। এই বলে ব্যাগটা নিয়ে চলে আসলাম বাইরে। রাস্তা দিয়ে হাঁটতেছি আর গান গাইতেছি। পাশ দিয়ে কয়েকটা মেয়ে যাচ্ছে, আমাকে দেখে হাসতে লাগলো। এই যে আপুরা, আপনারা হাসতেছেন কেন? আপনি লুঙ্গি পরে কলেজে যাবেন এটা দেখে হাসতেছি। ও, হাসতে থাকেন, আমি লুঙ্গি পরেই যাব। কে কি বলে না বলে আমি তা পাত্তা দেই না। এই বলে চলে আসলাম কলেজে। কলেজ গেটের সামনেই ভেতরে তাকিয়ে দেখি অনেক ছেলে ও মেয়ে বসে গল্প করতেছে। কেউ এইদিকে কেউ সেই দিকে ঘুরতেছে। আমি সোজা চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কেবিনে। স্যার, আসতে পারি? আসো। কি ব্যাপার, তোমার এই রকম পোশাক কেন? এইটা বাড়ি না, এইটা কলেজ। তুমি কলেজে লুঙ্গি পরে এসেছো? স্যার, এইখানে তো কোথাও লেখা ছিল না যে কলেজে লুঙ্গি পরে আসা যাবে না। মেয়েরা ছেলেদের শার্ট প্যান্ট পরে আসতে পারলে আমি কেন লুঙ্গি পরে আসতে পারবো না? কিন্তু তোমাকে দেখে তো সবাই হাসাহাসি করবে, তখন তুমি তাদের কি বলবে? স্যার, হাসলে হাসুক, তাতে আমার কোনো যা আসে না। এই নেন আমার অ্যাডমিশন কার্ড। আমি চাই স্যার এখন। ঠিক আছে, যাও তুমি, তোমাকে পরে সব স্যারদের সাথে পরিচয় করিয়ে দিবনি। আমি চলে আসলাম বাইরে। যে ক্লাসে ঢুকতে যাব এমন সময় কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। কি ব্যাপার, কোনো ব্যথা পেলাম না কেন? চোখ খুলতেই দেখি আমি একটা মেয়ের উপরে শুয়ে আছি। ধরপড়ে উঠে পড়লাম মেয়েটার ওপর থেকে। যেই মেয়েটাকে উঠাতে যাব ঠাস ঠাস করে দুইটা গালে চর বসিয়ে দিল। এই যে আপু, আমাকে মারলেন কেন? মারবো না তো কি করব? চোখ কি তোর গার্লফ্রেন্ডের কাছে রেখে এসেছিলি নাকি? ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন? আর এটা কি পরেছিস তুই? মেয়েদের প্লাজো পরেছিস কেন? শুনেন মিস, এইটা মেয়েদের প্লাজো না, এটা ছেলেদের লুঙ্গি। আপনারা আমাদের লুঙ্গি কেটে প্লাজো বানিয়ে পড়েছেন, সো কথাবার্তা সাবধানে বলবেন। যা তো এখান থেকে, আমার সকালটাই মাটি করে দিলি। ভেবেছিলাম আজকে হাসি খুশি থাকবো, তার থাকতে দিলি কই? ওই তো শরীরের উপর এসে পড়লি। আমি আর কোনো কথা বাড়ালাম না, কারণ কথা বাড়ালেই কথা বাড়বে। আমি ক্লাসে ঢুকতেই সবাই আমার দেখে হাসতে লাগলো। এই, তোমরা সবাই হাসতেছ কেন? তুই দেখি মেয়েদের প্লাজো পরে এসেছিস, এটা কি তোর গার্লফ্রেন্ড গিফট করেছে নাকি? গার্লফ্রেন্ড থাকলে তো গিফট করবে। আর হ্যাঁ, আমার লুঙ্গির বিষয় নিয়ে কোনো কথা বলবে না কেউ। যদি বলো আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব। আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আমি সোজা চলে আসলাম পিছনের একটা বেঞ্চে। একটা ছেলে বসে আছে দেখা যাচ্ছে। এইখানে বসবে নাকি? কেন, কেউ বসে না নাকি এখানে? যদি বসে তাহলে আমি অন্য জায়গায় গিয়ে বসি। না, কেউ বসে না এইখানে। আমি গ্রামের ছেলে তো, তাই কেউ আমার সাথে বসতে চায় না। আমি বসে পড়লাম, হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কেন হব না? এই প্রথম কেউ আমার সাথে ফ্রেন্ডশিপ করতে এসেছে। আমরা দুজন বসে কথা বলতেছি, এমন সময় ওই মেয়েটা আসলো। আমি মাথা নিচু করে বসে আছি। মেয়েটা নয়নের কাছে এসে বলল, কি রে, তোকে না বলছে এই কলেজে আর না আসতে?
অন্য কোনো একটা গরিবদের কলেজে গিয়ে ভর্তি হতে। তবুও কেন এই কলেজে এসেছিস? আসলে আপু, আমি ভালো ছাত্র তো, তাই এই কলেজে চান্স পেয়েছি। তাই আর অন্য কলেজে টাকা দিয়ে ভর্তি হই নাই। যা খরচ আমি দেব, তবুও তুই আর এই কলেজে আসবি না কাল থেকে। এই নে, এইখানে 20,000 টাকা আছে। কাল থেকে তুই আর এই কলেজে আসবি না। আমি মাথাটা উঁচু করে বললাম, কেন আসবে না? আপনার যেমন অধিকার আছে এই কলেজে পড়ালেখা করার, ঠিক তেমনি নয়নেরও এই কলেজে আসার অধিকার আছে। নয়ন অন্য কোনো কলেজে ভর্তি কেন হবে? এই, তুই কে রে? ওর হয়ে কথা বলতেছিস? ঘাটতারামি করলে তোকেও বের করে দেবো এই কলেজ থেকে, তখন বুঝবি আমি কি জিনিস। ও আচ্ছা, তাই নাকি? দেখি তো আপনি কি জিনিস। এই বলে মেয়েটার গালে দুটো চড় বসিয়ে দিলাম। কি রে, এখন কেমন লাগে? কুত্তার বাচ্চা, তুই আমার গালে চড় মেরেছিস? দাঁড়া, একটু পর তোর মজা দেখাচ্ছি। তুই শুধু এই কলেজেই থাকিস। আমি 4টা পর্যন্ত আছি এই কলেজে। যা, যাকে নিয়ে আসবি নিয়ে আয়, দেখবো নে কি করতে পারিস আমার। এই বলে মেয়েটা চলে গেল। আমি আর নয়ন বাইরে চলে আসলাম। কি দরকার ছিল মেয়েটার সাথে ঝগড়া করার? মেয়েটা এমনিতেই অনেক খারাপ, একটু কিছু করলেই কিছু সিনিয়র ভাইদের এনে আমাদের পিটানি খাওয়ায়। আর কোনো অন্যায় হবে না আজ থেকে। আমি এই কলেজে চলে এসেছি। চল চল তো একটু প্রিন্সিপাল স্যারের কেবিনে যাব। ঠিক আছে, চল। আমরা চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কেবিনে। স্যার আসতে পারি? আরে মেঘ যে, আসো। কেমন আছেন স্যার? আন্টি আর ফারিয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে সবাই। আমিও ভালো আছি। তা হঠাৎ এই কলেজে কেন এসেছো তুমি? তুমি তো সেনাবাহিনীতে যোগ দিয়েছিলে। স্যার, আমি একটা মিশনে এসেছি এই কলেজে। শুনেছি কিছু মেয়েরা ড্রাগস কিনে আনে আর কলেজের অনেকের জন্য এর কাছে সাপ্লাই দেয়। কি বলো এইসব? আমি তো কোনো কিছুই শুনি নাই। আচ্ছা, তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকো এই কলেজে, আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম। আর ফারিয়া তো এই কলেজেই পড়ে, ইন্টার সেকেন্ড ইয়ারে। আচ্ছা স্যার, আমি ফারিয়ার সাথে কথা বলে আসতেছি। আর ইন্টার ফার্স্ট ইয়ারের একটা মেয়ে আছে, নাম নীলা। ওর কাগজপত্রগুলো একটু আমাকে দিয়েন তো, একটু দরকার আছে। ঠিক আছে, তুমি ছুটির সময় আমার কাছ থেকে সকল কাগজপত্র নিয়ে যাইও, আমি রেডি করে রাখবো নে। আচ্ছা। এই বলে আমি আর নয়ন বাইরে চলে আসলাম। কদম গাছের নিচে বসে আছে। নয়ন আমার দিকে তাকিয়ে বলল, তুই কি সেনাবাহিনীতে চাকরি করিস? তুই তো সবই শুনছিস। ওই তা পড়ালেখা ভালো করে করিস, আর চাইলে তুইও সেনাবাহিনীতে যোগদান দিতে পারিস। এই দেখ, এটা কি? নয়ন পকেট থেকে একটা কার্ড বের করে আমার হাতে দিল। আমি ভালো করে দেখতে লাগলাম। কি রে, তুই সিআইডি অফিসার? আমি একজন সিআইডি অফিসার। আমাকেও মিশনে পাঠিয়েছে এই কলেজে। যাক, ভালোই হলো, দুজন মিলে তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো। রে, আমরা দুজনে বসে আছি, এমন সময় পিছন থেকে একটা মেয়ে কণ্ঠে কে যেন আমাকে ডেকে উঠল। পিছনে ফিরতে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আপু, কিছু বলবেন নাকি? তুমি মেঘ ভাইয়া না? আমি ওই মেঘ। কিন্তু আপনাকে তো চিনলাম না, কে আপনি? আমি ফারিয়া, প্রিন্সিপাল স্যারের মেয়ে। ও আচ্ছা, তাহলে তুমি ফারিয়া। তোমার সাথে দেখা করতে চাইছিলাম। ওইলে পড়ে আর যাই নাই। তা তোমার কি খবর? পড়ালেখা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। তা আপনার পড়ালেখা তো শেষ হয়েছে, আবার এই কলেজে আসলেন যে? আমি একটা মিশন এসেছি এই কলেজে। যা, তুমি একা কেন? তোমার বান্ধবীরা কই? এই যে ভাইয়া, আমরা আপনার পেছনে। আমি পিছনে তাকাতে দেখি সবাই আছে। সবার সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ গেটের দিকে নজর পড়তে দেখি নীলা তার দল নিয়ে হাজির হয়েছে। আমি কিছু বললাম না। ওই যে গাছের নিচে বসে আছে নীল শার্ট আর কালো প্যান্ট পরা, ওইটাকে ধরে এমন মারা মারবি যাতে আর কখনো আমার সাথে টক্কর দিতে না আসে। ঠিক আছে ম্যাম, আমরা এখনই ওকে মেরে হাড্ডিগুটি ভেঙে ফেলতেছি। লোকগুলো আমার কাছে আসতেই বললাম, কি রে, তোরা কেন এসেছিস এইখানে? আমাকে মারতে নাকি? তোকে মেরে এই কলেজেই জুড়িয়ে রাখবো। এই ধর তো ওকে তোরা। যে আমাকে ধরতে আসবে আমি একটার পায়ে কিক মারতেই ছেলেটা নিচে পড়ে গেল। আরেকজন আসতেই নয়নটাকে মেরে মাটিতে শুয়ে দিল। দুজন মিলে সবগুলোকে মেরে মাটিতে শুয়ে দিলাম। নীলা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে।
কি ব্যাপার ম্যাম, এইভাবে কি দেখেন? এই তুই কে রে? আমার ছেলেদের মেরে মাটিতে শুয়ে দিয়েছিস? আমি একজন ছাত্র, আর তুই একটা মেয়ে হয়ে কি করে পারলি ছেলেদের সাথে পাঙ্গা দিতে? আর যদি কখনো দেখি কোনো সময় কোনো ছেলের সাথে পাঙ্গা দিতে আসছিস, তাহলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। তোকে তো আমি দেখে নেব। এই চল তোরা। নীলারা চলে গেল। আমিও চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কেবিনে। স্যার, আসতে পারি? মেঘ আসো। আর এই নাও, নীলার সকল কাগজপত্র আছে এইখানে। ধন্যবাদ স্যার। নীলা সাহেব কি এই কলেজের সভাপতি নাকি? উনি এই কলেজের সভাপতি। ওনার কারণেই নীলা এমন হয়েছে। আমি যখন ফিরে এসেছি সব কিছু ঠিক করে যাব। আচ্ছা স্যার, আমি এখন যাই, কালকে আবার আসবো। ঠিক আছে, যাও তাহলে। আমি আর নয়ন চলে আসলাম বাইরে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় কে যেন পিছন থেকে আমাকে লাথি মারল। আমি নিজেকে সামলাতে না পেরে পিছনে তাকাতে দেখি নীলা। এই কুত্তার বাচ্চা, তুই সাধারণ একজন ছাত্র হয়ে তুই কিনা আমার সাথে পাঙ্গা নিতে আসিস? তোকে দেখে তো গাইয়া গাইয়া লাগতেছে। আমাকে গাইয়া গাইয়া লাগে, তাতে তোর কি? আর তুই কেন আমার পিছনে পড়ে আছিস বলতো? তোর জন্য আজকে আমার সম্মানটা হারিয়েছি। কলেজের সবাই আমাকে দেখে ভয় পায়, আর আজ কিনা সবাই আমাকে দেখে হাসতেছে। হাসবে না তো কি করবে? এই বলে আমি ঠাস করে নীলার গালে দুইটা চড় বসে দিলাম। রাস্তার সবাই আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কয়েকটা গাড়ি আমাদের সামনে এসে থামলো। আব্বু, তুমি এখানে? নীলা, বাসায় চলো। তোর নামে অনেক কমপ্লেন পেয়েছি। কাল থেকে তোর কলেজে আসা বন্ধ। বাবা, তুমি আমার মেয়েকে মাফ করে দাও। কি বলেন আঙ্কেল? আমার কাছে মাপ চাইতে হবে না। আপনি শুধু আপনার মেয়েকে বলে দেন যাতে আর কোনো ছেলের ওপর নির্যাতন না করে। উনি অযথা মানুষকে পিটায়। চল নীলা। ওরা চলে গেল, আমিও চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। আম্মু, তোমার ছেলে এসেছে, আর দেখো হাতে কি অবস্থা করেছে। কি হয়েছে মেঘ? আর তোর হাত থেকে রক্ত বের হচ্ছে কেন? তেমন কিছু না মা, এমনিতেই রাস্তা দিয়ে আসার সময় রাস্তায় পড়ে গেছিলাম, হয়তো একটু ছুলে গেছে। মেঘলা, যা তোর ভাইয়াকে হাতে ব্যান্ডেজ করে দে, আমি খাবার বাড়তেছি। আম্মু, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, খাবার পাড়তে হবে না। আম্মু, আব্বু কি কাজের জন্য দুবাই চলে গেছে? না, যায় নাই, কালকে যাবে। তোকে বলছে যাওয়ার জন্য তোর আব্বুর সাথে। আমি যাইতে পারবো না আম্মু, তুমি তো জানো আমি দেশের হয়ে কাজ করি আর একটা মিশনে আছি। আর তুমি আব্বুকে বলে দিও একা চলে যাই। ঠিক আছে, বলবো নি, যা ঘরে যা। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে হাতে মলম লাগিয়ে বিছানায় শুয়ে আছি। একটু পর মেঘলা আসলো। ভাইয়া, আমাকে এই জিনিসটা এনে দিবা? দেখো কত সুন্দর। আচ্ছা, বিকেলে তোকে নিয়ে যাবো নে, 5টার সময় আমাকে ডাক দিস, আমি একটু ঘুমাই নে। ঠিক আছে, ঘুমাও তাহলে, আমি যাই। মেঘলা চলে গেল। ফোনটা বের করে 5টায় অ্যালার্ম দিয়ে দিলাম, যাতে 5টার সময় উঠতে পারি। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। 5টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখি মেঘলা রেডি হয়ে বসে আছে। কিরে, তুই কখন রেডি হলি? এই তো একটু আগে। আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি ঘুম থেকে উঠে গেছো, তাই পরে আমার রুমে এসে রেডি হয়ে নিচে এসে বসে আছি। ভালো করেছিস। আম্মু, যাই এখন, এই বলে চলে আসলাম বাইরে। বাইকটা নিয়ে চলে আসলাম একটা পার্কে। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসলাম মার্কেটে। ভাইয়া, এই যে এইটা। তোর যা যা লাগবে নিয়ে নে। আমিও কিছু শপিং করে নিলাম। শপিং শেষ করে বাইকটা নিয়ে যেই মেন রাস্তা দিয়ে আসতে যাব, এমন সময় ট্রাফিক পুলিশ আমাকে আটকিয়ে বলল, বাইক থেকে একটু নামেন, চেক করব আপনাকে। আমি বাইক থেকে নামতেই ট্রাফিক পুলিশ আমাকে চেক করতে লাগলো। চেক করা শেষ হতেই আমি আবার বাইকে উঠে পড়লাম। ভাই, আপনি কি সব সময় লুঙ্গি পরে থাকেন? আমি সব সময় লুঙ্গি পরে থাকি, আর লুঙ্গি পরলে অনেক সুবিধা। প্যান্ট আর কতদিন পরবো? আপনি তো একজন সেনাবাহিনীর সিক্রেট অফিসার। এই নেন, এইটা রাখেন। এইটাই কিছু তথ্য আছে, গতকাল রাতে এটাই পেয়েছি। ধন্যবাদ আমাকে ছেড়ে দেওয়ার জন্য। আর আপনি কি এখানে থাকেন না নাকি? আমিও এখানে থাকি। আরও তথ্য পেলে বলবো না আপনাকে। আপনার নাম্বারটা অনেকজনের কাছে চেয়েছি কিন্তু পাই নাই। আপনার নাম্বার?
এই নেন আমার কার্ড, কোনো প্রয়োজন হলে ফোন দিবেন। এই বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। এখন আসার সময় হলো তোদের? ঘড়িতে দেখেছিস কয়টা বাজে? আম্মু দেখেছি। আমরা আমাদের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছি। আম্মু, আব্বু তো এখন আসলো না? তোর আব্বু অফিস থেকেই চলে গেছে, 3 দিন পর বাসায় আসবে। আর তোকে বলেছে অফিস থেকে গিয়ে টাকাগুলো নিয়ে আসতে ম্যানেজারের কাছ থেকে। ঠিক আছে, কালকে গিয়ে আমি নিয়ে আসবো নে। এই বলে চলে আসলাম আমার রুমে। নীলার কাগজগুলো দেখতে লাগলাম। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি নয়নের ফোন। হ্যালো নয়ন। কি রে, কি করিস? এই তো নীলার কাগজপত্রগুলো দেখতেছিলাম। তুই কি করিস? আমি মাত্র আসলাম স্যারের সাথে দেখা করে। আচ্ছা, তোকে একটা কাজ দেই, তুই খোঁজ করে দেখ তো নীলার বাবা কি করে, আর কোনো ড্রাগস সাপ্লাইয়ের সাথে জড়িত আছে কিনা। আচ্ছা, কালকে তোকে সব ডিটেলস দিবনে, এখন রাখি। ওকে। নয়ন ফোনটা কাটতেই আমি ল্যাপটপটা নিয়ে বসে পড়লাম। নীলার সকল কিছু খুঁজতে লাগলাম। অনেক তথ্য পেয়েছি, এটা দিয়ে হয়তো পাওয়া যাবে। কাজ শেষ করে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে উঠে খাওয়া দাওয়া করে চলে আসলাম কলেজে। এসেই দেখি নয়ন নতুন কদম গাছের নিচে বসে আছে। কিরে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে? চলে আইছি, কারণ আজকে একটা বড় একটা গ্যাং ড্রাগস সাপ্লাই করবে আমাদের কলেজের মেয়েদের কাছে। আমি চারিদিকে লোক লাগিয়ে দিয়েছি, ওরা আসলেই আমাদের লোকেরা ধরে ফেলবে। আরে বেটা, এইখানে কেন ডাকছস? সাপ্লাই হবে না? ড্রাগস সাপ্লাই হবে আমাদের কলেজের পিছনে। আমাদের সেনাবাহিনীর সিক্রেট অফিসাররা সকলকে ধরে ফেলেছে। তুই কি করে জানলি যে আজকে ড্রাগস সাপ্লাই হবে? তুই যেমন প্রশাসনের লোক, আমিও তেমন প্রশাসনের লোক, ওই কাজ করি, তাই জানাটাই স্বাভাবিক। চল এখন ক্লাসে যাই, গিয়ে দেখি ক্লাসের অবস্থা কেমন এখন। চল। আর তোকে বলতে মনে নেই, নীলার বাবা হচ্ছে এই এলাকার মেয়র আর এই কলেজের সভাপতি, তাই নীলা একটু সবার উপর অত্যাচার করে। কালকে দেখা হয়েছিল রাস্তায়, আমাকে মারতে আসছিল। আমিও কষে 2টা থাপ্পড় দিয়ে দিছি গালে। পরে কোথায় থেকে যেন নীলার বাবা এসে নীলাকে নিয়ে চলে গেছে। এই সময় সব কথা বলতে বলতে চলে আসলাম ক্লাসে। এসে দেখি নীলা কি যেন দিচ্ছে ক্লাসের সবাইকে। আমরা 2 জন গিয়ে সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পর নীলা আসলো আমাদের সামনে। এই কুত্তার বাচ্চা, তোকে কি বলেছিলাম আমার সামনে কখন আসবি না? আর কালকে তুই আমাকে 4টা চর দিয়েছিস, এর বিচার তো করবই আমি, যে করেই হোক করব। এই তোরা সবাই এইটাকে ধরতো। ওরা আমার সাথে পারবে না, আমি জানি, তাই আমরা 2 জন মুচকি হাসি দিয়ে সিটে বসে আছি। এমন সময় প্রিন্সিপাল স্যারের আগমন। এই তোমরা এখানে কি করতেছো? নয়ন আর মেঘ, তোমরা 2 জন আমার কেবিনে আসো, তোমাদের নামে কমপ্লেন এসেছে। আমি আর নয়ন চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কেবিনে। স্যার, কি হয়েছে আবার? নীলার বাবা কালকে আমাকে ফোন দিয়ে বলেছে যে তোমাদের এই কলেজ থেকে বের করে দিতে। তোমাদের জন্য নাকি ওনার মেয়ের পড়ালেখার সমস্যা হচ্ছে। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকে ওনার সাথে দেখা করব। ওনার মেয়ের সকল কাজের ভিডিও আছে আমার কাছে, দেখতে পারবে। দরকার পড়লে ওনার মেয়েকে জেলে ভরে রাখবো, দেখি মেঘ সাহেবের কি করতে পারে। ঠিক আছে, আর এই নাও, গতকালকে আমার কেবিন থেকে কিছু কাগজপত্র চুরি হয়েছে, রাতের ভিডিও এইগুলো। ঠিক আছে, আপনার সকল কাগজপত্র পেয়ে যাবেন। এখন আমরা যাই। এই বলে চলে আসলাম ক্লাসরুমে। এসে দেখি ওরা বেঞ্চে বসে আছে। আমাদের দেখে হাসতেছে আর বলতেছে, কিরে, কেমন হয়েছে এখন আমার সাথে পাঙ্গা নিতে আইছিলি? এখন তো তুই নিজেই কলেজ থেকে চলে যাবি। আমিও মুচকি হাসি দিয়ে বললাম, মিস নীলা যাই করেন না কেন, আমি এই কলেজ থেকে যাচ্ছি না, এই বলেই দিলাম। আর আপনাকে জেলে যেতেই হবে 1 মাস পর। আমার বাবা এই শহরের মেয়র, আমাকে বিনা দোষে জেলে নিয়ে আটকে রাখলে কি হবে? আমি আবার বের হয়ে আসতে পারবো। বের হয়ে আসবে তো ঠিক আছে। এই দেখ তো, এটা কি? কিছুক্ষণ আগেই নীলা ক্লাসে সকলকে ড্রাগস দিচ্ছিল, ওইটার পুরো ভিডিও করে রেখেছি আমি। নীলা দেখেই তো অবাক। এই তুই এটা কোথায় পেলি? আর এইটা এক্ষুনি ডিলিট কর বলতেছি, তা না হলে খুব খারাপ হয়ে যাবে।
কোনো খারাপ হবে না। আমি এটা আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব। বুঝতে পারবি কত ধানে কত চাল। এই নন চল। যেই আমরা চলে আসতে যাব, নীলা আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। পুরো কলেজের সামনে চোখ আমার দিকে। কয়েকটা ছেলে এসে আমাকে পিটাতে লাগলো। আমার কিছু হচ্ছে না, কারণ আমি বিশেষভাবে ট্রেনিং দিয়ে এসেছি। আমাকে মারলেও আমার কোনো ক্ষতি হবে না। আমি উঠে দাঁড়াতেই ছেলেগুলো ভয়ে দৌড়ে পালিয়ে গেল। কিরে, তোকে এত মারার পরও তোর কিচ্ছু হলো না কেন? এইসব রাস্তার পাতি মাস্তান আমাকে কিছুই করতে পারবে না। আমি চাইলে ওদের মারতে পারতাম, কিন্তু মারলাম না। যাই এখন দেখা হবে জেলে। এই শোন। আমি না শোনার ভান করে চলে আসলাম কলেজের বাইরে। এসে দেখি আমার টিম দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোমরা এখনো যাও নাই কেন? স্যার, আপনার সাথে দেখা করে যাব, তাই এইখানে দাঁড়িয়ে আছি। আর আমরা 2 কোটি টাকার ড্রাগস উদ্ধার করতে পেরেছি। আমাদের কাছে খবর আছে 20 কোটি টাকার ড্রাগস এসেছে। আমরা এখনও পাইনি পুরো ড্রাগসগুলো। ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসে সবাইকে চেক করো গিয়ে। সবার ক্লাসে ড্রাগস আছে। আর এই এলাকার মেঘের বাড়িটা সার্চ করো, সকল কিছু পেয়ে যাবে। ঠিক আছে স্যার, আমরা এক্ষুনি কাজে লেগে পড়তেছি। আমরা চলে আসলাম বাসায়। নয়ন, তুই এখানে বস, আমি তোর জন্য জুস নিয়ে আসতেছি। না রে, কিছুই খাবো না এখন। আমি বাসায় যাই, আবার ক্যাম্পে যেতে হবে আজকে। স্যার ফোন দিয়ে বলেছে আমাকে নাকি বিশেষ একটা মিশনে পাঠাবে। ঠিক আছে, যা তাহলে। আর এই নে, এইটা তোকে সবসময় সুরক্ষিত রাখবে। যখনই দেখবি তোর সামনে বিপদ, তখনই এই নীল সুইচটাতে টিপ দিলেই তোকে পুরো প্রোটেক্ট করে রাখা হবে সব দিক থেকে। ঠিক আছে, সন্ধ্যায় দেখা হবে। 3 রাস্তার মোড়ে থাকিস। আচ্ছা। নয়ন চলে গেল। আমিও ফ্রেশ হয়ে চলে আসলাম ক্যাম্পে। এসে দেখি আমাদের স্যার বসে আছে। স্যার, আপনি হঠাৎ এখানে? ম্যাক, তোমাকে যে মিশনে পাঠিয়েছিলাম ওইটার সকল ডিটেলস জানতে চাই। আমাকে এখনই সকল ডিটেলস দাও। স্যার, আমি যে মিশনে গিয়েছিলাম ওইখানে মেঘের মেয়ে আর তার কিছু দল এই কাজটা করতেছে। আমরা জানতে পেরেছি 20 কোটি টাকার ড্রাগস রয়েছে ওই কলেজে। আমরা পেয়েছি 2 কোটি টাকার ড্রাগস, আর 18 কোটি টাকার ড্রাগস এখনও উদ্ধার হয় নাই। আমি মেঘের বাড়িটা সার্চ দিয়ে দেখতে চাই, যদি অনুমতি দেন। দেখতে পারো। আর এই নাও পারমিশন লেটার। এটা দেখালেই তোমাকে সার্চ করতে হবে। আমি 15 দিনের মধ্যে ওই কলেজটা ড্রাগস মুক্ত দেখতে চাই। ঠিক আছে স্যার। এই বলে আমি চলে আসলাম বাইরে। গাড়িটা নিয়ে নদীর পাড়ে চলে আসলাম। অনেকদিন পর আসা হলো এইখানে। সন্ধ্যা পর্যন্ত নদীর পাড়ে ঘোরাঘুরি করে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি নয়ন বসে আছে। কিরে, কখন আসলি? এই তো 5 মিনিট হয়েছে আসছি। ভাবলাম তোকে ফোন দিব, এখন তুই চলে এসেছিস। ক্যাম্পে গিয়েছিলাম। স্যার আর 15 দিন সময় দিয়েছে এই কলেজ থেকে ড্রাগসের নেশা থেকে মুক্ত করতে। আমাকেও সময় দিয়েছে, বলেছে কালকে আমাকে নতুন একটা কাজে পাঠাবে। তোর কথা বলেছিলাম, বলেছে তুই নাকি এটা একাই সামলাতে পারবি। পারবো, তবে তুই থাকলে আরও বেশি ভালো হবে। দুজন একসাথে কাজ করার মজাই আলাদা। শোন, এই নে, এখানে কয়েকজনের নাম দেওয়া আছে, তুই ওদের ধরে নিয়ে আয়। ঠিক আছে মেঘ, রাতেই পেয়ে যাবি ওদের। এখন আমি যাই তাহলে। নয়ন চলে গেল, আমিও চলে আসলাম বাসায়। ক্যাপ্টেন যে কাগজটা দিয়েছিল ওইটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। গাড়িটা নিয়ে সোজা চলে আসলাম মেঘের বাসায়। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। কে আপনি, আর এইখানে কি করেন? নীলা আমাকে চিনতে পারে নাই, কারণ আমি ছদ্মবেশ রূপে এসেছি, যাতে কেউ চিনতে না পারে। আমি মেঘ, সেনাবাহিনীর সিক্রেট অফিসার। আমরা খোঁজ পেয়েছি এই বাসায় ড্রাগস আছে 18 কোটি টাকার। কি বলছেন এইসব? আর আপনাকে অনুমতি দিয়েছে কে আমাদের বাড়ি সার্চ করার? এই নেন পারমিশন লেটার। নীলার হাতে কাগজটা ধরিয়ে দিলাম। নীলা ভালো করে দেখে বলল, ঠিক আছে, ভেতরে আসেন। আমি ভিতরে গিয়ে সার্চ করা শুরু করলাম। আর মাঝে মধ্যে পিছনে ফিরে দেখি কেউ আসে কিনা। কেউ না থাকলে ছোট্ট ছোট্ট বোতাম ক্যামেরা সেট করে দিতাম বিভিন্ন জায়গায়। যেখানে সেট করেছি কেউ দেখতে পাবে না। পুরো বাড়ি চেক করলাম, কিন্তু কিছুই পেলাম না। আপনার নাম কি? জি, আমার নাম নীলা। পুরো বাড়ি দেখে ফেলেছেন? আর কোনো দেখার বাকি আছে নাকি? না,
আর কোনো ঘর বাকি নেই। যেই বাড়ি থেকে বের হয়ে যাব এমন সময় মনে পড়ল নীলার ঘরের কথা। মিস নীলা, আপনার রুমটা আমি চেক করব, আপনার রুমে আমাকে নিয়ে যান। কেন? আমার রুমে নিয়ে যাব কেন? আমার রুমে কিছু নেই, আপনি এখন যেতে পারেন। তাহলে আমি ধরে নিব আপনার রুমেই ড্রাগস আছে। এই বলে নীলার কপালে ঘাম চড়তেছে। কি ব্যাপার, আপনি তো ঘামতেছেন কেন? না, কিছু না, চলেই নিয়ে যাই আপনাকে। আমিও নীলা সাথে চলে আসলাম তার রুমে। কয়েকটা জায়গায় চেক করলাম, কেমন যেন ড্রাগসের গন্ধ বের হতে লাগলো। পুরো ঘর খুঁজে ফেললাম কিন্তু পেলাম না। হঠাৎ মনে হলো কার্পেটের নিচে তো দেখা হলো না। যেই কার্পেটটা উঠালাম দেখি বড় একটা ঢাকনা, ঢাকনা দিয়ে একটা সুড়ঙ্গ। মিস নীলা, এটা কিসের সুড়ঙ্গ? আমি কিছু জানি না, এটা আব্বু জানে, আমি কখনো দেখি নাই আগে, এইটা আজকে প্রথম দেখলাম। ও আচ্ছা, আপনার আব্বুকে ডাক দেন। এটা বলেই নীলা চলে গেল। পকেট থেকে সিসি ক্যামেরাগুলো বের করে লাগিয়ে দিলাম চারিদিকে, কোথাও খুঁজে পাবে না। এইসব ভাবতেছি এমন সময় নীলা আর নীলার আব্বু আসলো। মিস্টার মেয়র সাহেব, আমরা কখনো আশা করি নাই এইগুলো আপনার বাসায় পাওয়া যাবে। এই নেন, এইখানে 1 কোটি টাকা আছে, আপনি এটা নিয়ে যান তো। যত খুশি লাগে নিতে চান বলেন, আমি আপনাকে তত টাকায় দিব। আমার টাকা পয়সা লাগবে না, আমার শুধু একটা জিনিস হলেই চলবে। আপনি যদি দিতে চান। কি চাও বলো, আমি তাই দিব। আমি আপনার মেয়েকে চাই, আপনার মেয়েকে দিবেন? আপনি এটা কি করে ভাবলেন আমি আমার মেয়েকে দিয়ে দিব? এটা কখনোই সম্ভব না। আপনি এই টাকাগুলো নিয়ে যান, আমি আরো আপনাকে দিব। সমস্যা নাই, আমরাও অন্য ব্যবস্থা করতে হবে। এই বলে ড্রাগস আর টাকাগুলো নিয়ে চলে আসলাম অফিসে। স্যার, মেয়রের বাড়ি থেকে এই ড্রাগসগুলো পেয়েছি, আর উনি আমাকে 1 কোটি টাকা দিতে চেয়েছে, যাতে কারো কাছে না বলি। ভালো করেছো, এগুলো সব পুড়িয়ে ফেলো, আর কালকে তোমাকে একটা জায়গায় পাঠাবো, যাবে তুমি? কোথায় যেতে হবে বলেন, আমি রাজি আছি। রাজবাড়ি যেতে হবে, ওইখানে 2 দিনের একটা মিশন আছে, তোমাকে যেতে হবে। ঠিক আছে স্যার, আমি যাব। কবে যেতে হবে আমাদের? কাল বিকাল 5টায় আমাদের এইখানে থাকবে, পরে এখান থেকে সবাইকে নিয়ে চলে যাবে মিশনে। ঠিক আছে স্যার। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আব্বু এসে দরজা খুলে দিল। আব্বু, কখন এসো তুমি? এই তো কিছুক্ষণ হয়েছে এসেছি। তা তোর খবর কি? তুই নাকি বাসায় থাকিস না সারাদিন? আব্বু, তুমি তো জানো আমি কি কাজ করি। কালকে আমার মিশনে যেতে হবে। আমি আরও অনেকক্ষণ আব্বুর সাথে কথা বলে চলে আসলাম আমার রুমে। ল্যাপটপটা চালু করে ক্যামেরাগুলোর সকল ডেটা চেক করলাম। দেখি নীলা আর তার আব্বু কথা বলতেছে। কি রে নীলা, ও খুঁজে পেল কি করে কার্পেটের নিচে ড্রাগস আছে? আব্বু, আমিও বুঝতে পারছি না, ও বুঝলো কি করে? আর আমাদের অনেক লোকদের ধরে নিয়ে গেছে। ওরা যদি একবার মুখ খুলে বলে দেয় আমাদের কথা, তাহলে তো আমাদের সারা জীবন জেলের ভাত খেতে হবে। তুই কোনো চিন্তা করিস না, ওরা বলার আগেই সব কিছু ব্যবস্থা করতেছি আমি। আমার রুম থেকে চাবিটা নিয়ে আয়, বাকি ড্রাগসগুলো সরিয়ে ফেলতে হবে। কুর্তার লেজ এখনও সোজা হয় নাই। এই বলে ফোন দিলাম ক্যাম্পে। 20 জন লোক নিয়ে মেয়রের বাড়িতে চলে গেলাম। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। আমরা কিছু না বলে সবাই ঘরে ঢুকে মেয়রকে খুঁজতে লাগলাম। অনেকক্ষণ খোঁজার পর দেখি মেয়র তার নিজের রুমে থেকে বের হচ্ছে। আমার টিমকে ইশারা করতে সবাই মেয়রকে ধরে গাড়িতে নিয়ে বসালো। কিরে, তোর ঘরে তো আরও ড্রাগস আছে, আমরা খবর পেয়েছি। কে বলেছে আমাদের ঘরে আরো ড্রাগস আছে? আমার ঘরে কিছুই নেই। ও আচ্ছা, তাই নাকি? কয়টা লাঠির বাড়ি খাইলে সুরসুর করে সব বলে দিবি কোথায় ড্রাগস আছে। এই বলে নীলার বাবার গালে 2টা চড় বসিয়ে দিলাম। এই, ওকে নিয়ে যাও, আমি ওর মেয়েকে নিয়ে আসতেছি। ওরা চলে যেতেই আমি নীলার হাতটা ধরে টানতে টানতে গাড়িতে বসিয়ে দিলাম। মিস নীলা, আপনাকে বলেছিলাম না জেলে ঢুকাবো, আজকে ঢুকতেই হবে। তুমি কে সত্যি করে বলো তো? তোমার কণ্ঠটা এত চেনা চেনা লাগতেছে কেন? আমি ছদ্মবেশী রূপ থেকে আবার আগের রূপে ফিরে আসলাম। নীলা আমাকে দেখে তো অবাক। এখানে অবাক হওয়ার কিছুই নেই। আমি একজন সেনাবাহিনীর সিক্রেট অফিসার, আর নয়ন হচ্ছে গোয়েন্দা বিভাগের সিআইডি।
তার মানে তুমি এতদিন সব কিছু করেছো আমাদের উপরে? তা এখন আপনাকে নিয়ে যাব জেলে, ওখানে সারাদিন থাকবেন। এই 2টা রুটি দিবে, ওইগুলো খেয়ে থাকবেন। এই বলে গাড়িটা স্টার্ট দিয়ে নিয়ে চলে আসলাম থানায়। বাপ ও মেয়েকে জেল বন্দি করে ক্যাপ্টেনকে ফোন দিলাম। হ্যালো স্যার। মেঘ বলো। স্যার, সকল প্রমাণসহ মেয়র আর তার মেয়েকে ধরে নিয়ে আসছি। আপনি আসেন, আর কিছু কথা আছে আপনার সাথে, আপনার জন্য অপেক্ষা করতেছি। 10 মিনিট ওয়েট করো, আমি আসতেছি। ঠিক আছে স্যার। ফোনটা রেখে নীলা আর তার বাবাকে জেলে বন্দি করে রাখলাম। 10 মিনিট পর স্যার আসলো। দাঁড়িয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওরা কোথায়? ওই তো স্যার বাবার মেয়ে, ওই তো স্যার বাবার মেয়ে। আমি আর স্যার চলে আসলাম নীলা আর তার আব্বুর কাছে। এই যে মেয়র সাহেব, একটু এদিকে ঘুরেন। নীলার আব্বু আমার দিকে ঘুরতেই স্যার চমকে গিয়ে বলল, কিরে তুই এইখানে? রে, আজকে একটা অপরাধের জন্য আমি জেলে, তা তুই এইখানে কেন এসেছিস? আমি সেনাবাহিনীর কর্নেল, তা কেন করতে যাস এসব কাজ? আমার ভুল হয়ে গেছে রে, আমাকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা কর। আমি সবাইকে মাফ করতে পারবো, কিন্তু তোদের মতো বিশ্বাসঘাতকদের মাফ করতে পারবো না। কলেজের কথা মনে আছে তো? আমরা দুজন ভালো বন্ধু ছিলাম। তুই ড্রাগসের সাথে জড়িয়েছিলি। একদিন রাস্তাতে আমরা দুজন হেঁটে যাচ্ছিলাম, তখন পুলিশ এসে তোকে ধরতেই তুই আমাকে দেখিয়ে দিস আমি কখনো এইগুলো খাই নাই, আর তুই কিনা আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিলি সেই দিন। তার জন্য আমি মাফ চাইতেছি, এখন আমাকে মাফ করে দে। আমি আর কখনো এই কাজ করব না। স্যার, বিশ্বাসঘাতক তো বিশ্বাসঘাতকই তো হয়, তাই না? আজকে হয়তো আপনার সামনে কিছু করবে না, কিন্তু পিছিয়ে ঠিকই করবে, এই বলে রাখলাম। মেঘ, তুমি ঠিক কথাই বলেছ। চলো আমরা যাই, ওরা থাকুক। আমরা চলে আসলাম স্যারের কেবিনে। স্যার, এইখানে সকল ইনফরমেশন আছে, আপনি চাইলে রেখে দিতে পারেন। আর আমি কালকে একটা মিশনে যাচ্ছি। আমার জানা মতে তো কালকে কোনো মিশন নেই। তুমি কোন মিশনে যাচ্ছ? এটা না হয় পরে জানতে পারবেন, এখন আমি গেলাম। এই বলে সালাম দিয়ে চলে আসলাম বাইরে। বাইকটা নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। কি ভাইয়া, ওই মেয়েটা কে ছিল যাকে নিয়ে ঘুরতেছিলে গাড়িতে করে? কোন মেয়ের কথা বলছিস? আর তুই কখন দেখলি যে আমি মেয়ে নিয়ে ঘুরতেছি? দেখেছি। তা বলো তো, মেয়েটা কি অপরাধ করেছে? কলেজের সকলকে ড্রাগস দেয় ওই মেয়েটা, তবে দেখতে শুনতে খুব ভালো। নীলার অনেক প্রশংসা করতেছি আনমনে। মেঘলা আমাকে ধাক্কা দিয়ে বলল, ভাইয়া বুঝতে পারছি, মেয়েটাকে ভাবি করে আনতে হবে। আম্মু আম্মু, তোমার ছেলে মেয়ে পছন্দ হয়েছে, মেয়েটাকে দেখতে অনেক সুন্দর। কি রে মেঘ, তোর মেয়ে পছন্দ আছে বললেই তো হতো। আমি আর আমার বান্ধবীর মেয়ের সাথে তোর বিয়ের কথা বলতাম না। কি বলো? ওইসব আমি কখনো তোমার বান্ধবী মেয়েকে বিয়ে করব না। একটু পর পর খায় আর খায়, এমনিতে যে মোটা, দেখলে তো ভয় করে। আমি ওইটার কথা বলছি না, তোর রোকেয়া আন্টি আছে না, ওনার মেয়ে নীলার কথা বলছিলাম। ছোটবেলায় তোরা একসাথে কত খেলা করেছিলি, মনে নেই তো? ধুর, এইসব ছাড়ো তো। এই সবে আরও 21 বছর আগের কথা, এখন কি মনে থাকবে নাকি? হয়তো তোর মনে নেই, যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিতেছে। আর তোর আব্বুকেও ডাক দিয়ে আনিস ঘর থেকে। আব্বু কি দুবাই থেকে চলে এসেছে নাকি? একটু আগেই এসেছে। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে চলে আসলাম আব্বুর রুমে। আব্বু, আসতে পারি? আয়, তা তোর কি খবর? তোকে ফোন দিলে পাওয়া যায় না, আপনি কেন? আসলে আব্বু, আমি একটা মিশন নেমেছি, তাই তো তেমন ফোন চালানো হয় না। চলো, খাবার খেতে খেতে কথা হবে। চল। আর শুনছি তুই নাকি এই এলাকায় মেঘ আর তার মেয়েকে ধরে নিয়ে গিয়েছিস। আব্বু, ওরা ড্রাগস পাচার করে, তাই ওদের ধরে নিয়ে গেছি। আর হয়তো ওদের ছাড়াতেও আসবে না কেউ। কে বলেছে আসবে না? কালকেই দেখিস তোর মা গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে। মানে বুঝলাম না আম্মু, শাড়ি আনবে কেন? আম্মু কি হয়, আম্মু শাড়ি আনবে? এটা তোর আম্মুকেই জিজ্ঞাসা করিস। তোর ব্যাংক অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছি। আমার টাকা লাগবে না,
তোমার মেয়েকে দাও টাকা, তোমার মেয়েরই লাগবে। ওর অ্যাকাউন্টে এত টাকা আছে, চিন্তা নেই। আমি আর আব্বু খাবার টেবিলে বসে বসে কথাগুলো বললাম। আচ্ছা আম্মু, তুমি নাকি এই এলাকার মেয়রকে ছাড়িয়ে আনবে বললে? কেন? তোর কোনো সমস্যা আছে নাকি? থাকলে বল আমার কাছে। তুমি জানো না ওই মেয়র কেমন লোক? তুমি ছাড়িয়ে আনলে বড় একটা ভুল করবে, পরে ভুলের মাসুলগুলো দিতে হবে। আমি জানি উনি ড্রাগসের ব্যবসা করে। ওনার মেয়ের সাথেই তো তোর বিয়ের কথা বলেছে। আমি তো কোনো মতেই ওই মেয়েকে বিয়ে করব না, যে কিনা সমান ছোট ছোট ছেলেদের হাতে ড্রাগসের নেশা তুলে দেয়। কে বলছে তোকে এসব ফালতু কথা? নীলা মেয়েটা অনেক ভালো, আমি ওর সাথে কথা বলেছি। নীলা খুবই ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে, তোমরা যা খুশি করো, তবে একটা কথা মনে রাখবে, আমি ওই মেয়েকে বিয়ে করব না, এই বলে রাখলাম। হাতটা ধুয়ে চলে আসলাম আমার রুমে, দরজাটা লাগিয়ে সকল কিছু চেক করতে লাগলাম। কোনো কিছু হারিয়ে গেছে নাকি? যাক, সকল কিছু ঠিক আছে। ফোনটা নিয়ে দিলাম কারাগারের ফোন। হ্যালো মিস্টার শাহজালাল। স্যার বলেন, কি বলবেন? আমি 204 নম্বর কারাগারের একটা লোক আর একটা মেয়ে আছে, ওদের জন্য বাইরে থেকে কিছু ভালো খাবার কিনে দিয়ে আসেন। কিন্তু স্যার, আর সবাই কি ওদের খাওয়া তাকিয়ে তাকিয়ে দেখবে নাকি? তাকিয়ে তাকিয়ে দেখবে কেন? আজকে তো রবিবার, আজকে তো ভালো রান্না হয়েছে কারাগারে। স্যার, মনেই ছিল না। আচ্ছা, আমি এক্ষুনি এনে দিয়েছি খাবার, আপনি চিন্তা করবেন না। ফোনটা কেটে শুয়ে পড়লাম। সকালে ফোনের রিংটনে ঘুম ভাঙল। উঠে দেখি নয়ন ফোন দিছে। হ্যালো নয়ন। কি রে, তুই কোথায় আছিস? আমরা তো এখন চলে যাব। একটু দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। কালকে অনেক রাতে ঘুমিয়েছিলাম তো, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমরা তোর জন্য অপেক্ষা করতেছি। আমি কোনো রকম ফ্রেশ হয়ে সকল কিছু ব্যাগে ভরে নিলাম। নিচে নামতেই আম্মু বলতে লাগলো, কি রে, কিছু খেয়ে যা, না খেয়ে কোথায় যাচ্ছিস? এখন আর কিছু খাবো না, একটা মিশন আছে, যাচ্ছি, কালকে আসবো। এই বলে চলে আসলাম গ্যারেজে। বাইকটা নিয়ে চলে আসলাম নয়নের কাছে। চল এখন আমি। তুই তো মনে হয় কিছু খেয়ে আসিস নাই, চল দোকান থেকে কিছু খেয়ে নিবি। আমি খাবার নিয়ে এসেছি, আর তোকে যে কাজটা দিয়েছিলাম ওইটা করেছিস নাকি? করেছি। ওই দেখ তোর কাজটা। গতকাল রাতে 500 কোটি টাকা লেনদেন হয়েছে নীলার আব্বুর অ্যাকাউন্ট থেকে। কি বলিস এইসব? আমি তো গতকাল দেখেছিলাম কোনো টাকাই নেই, এখন তুই বলতেছিস 500 কোটি টাকা ওনার অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়েছে। তুই কোন নাম্বারটা দেখেছিলি যে অ্যাকাউন্টে 1 টাকাও নেই? 017, এই নাম্বারটা। ওনার 2টা সিম, ওই নাম্বারটা হচ্ছে ওনার 0177578667। এই নাম্বার থেকে গতকাল রাতে টাকাগুলো লেনদেন হয়েছে। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি। আমরা কথা বলতে চলে আসলাম মিশনের জায়গায়। এসে দেখি ওই খানের লোকেরা মেয়েগুলোকে প্যাকেট করতেছে, যাতে বোঝা না যায় কোনো মেয়ে আছে গাড়ির ভিতরে। আমরা আড়াল হয়ে ওদের ওপর গুলি করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে 15 জনকে মেরে মাটিতে শুইয়ে দিলাম। এই নন, তুই ওইদিকে যা তো, ওইখানে কি একটা দেখা যাচ্ছে ক্যামেরার মতো। তুই এই দিকটা খেয়াল রাখিস, আমি ওই দিকটা দেখতেছি। ঠিক আছে। নয়ন চলে গেল। আমি সামনের দিকে এক পা করে এগোতে যাচ্ছি আর গুলি করতেছি। সাইলেন্সার লাগানো করা কেউ বুঝতে পারছে না কোথায় থেকে গুলি চলছে। সবাইকে চারদিক দিয়ে মেরে ফেললাম, শুধু ওই দলের লিডার আর কয়েকজন বেঁচে আছে। কি রে, তোরা কে আর এইখানে কেন এসেছিস? আমি হচ্ছি সেনাবাহিনীর সিক্রেট অফিসার মেঘ, আর ও হচ্ছে সিআইডির সিক্রেট অফিসার। আজ তো তুই এইখানেই শেষ, এই বলে ওদের লোকগুলোকে মেরে ফেললাম, শুধু ওদের লিডারকে বাঁচিয়ে রাখলাম। ওই তোমরা ওকে গাছের সাথে বেঁধে রাখো, আমি আর কয়েকজন মিলে মেয়েগুলোকে বাঁচাই আগে। তোমরা সবাই যাও, আমি এই শালাকে দেখতেছি। আমি সকল মেয়েদেরকে বের করলাম, সবাই অজ্ঞান হয়ে আছে, কারোই হুঁশ নেই। কোনো মতে সবাইকে আমাদের গাড়িতে উঠিয়ে নিলাম। এই নন, তুই ওইটাকে নিয়ে আই, আর আমি ওদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, ওদের ড্রাগস দেওয়া হয়েছে। ঠিক আছে। এই তোমরা কয়েকজন মেঘের সাথে যাও, আমরা বাকি কাজগুলো শেষ করে আসতেছি। আমার সাথে আসতে হবে না, তুই ওদেরকে নিয়ে বাকি লাশগুলো কবর দিয়ে আই। আমি নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাচ্ছি, তোরা তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে, তুই যা, আমরা আসতেছি।
ড্রাইভ করে চলে আসলাম নরসিংদী সদর হাসপাতালে। সবাইকে ভর্তি করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই সবার হুঁশ ফিরে আসলো, কিন্তু ড্রাগস নেওয়ার কারণে কোনো কিছুই বলতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই সকল টিভি চ্যানেলের লোকেরা চলে আসলো। সবার সাথে কথা বললাম। কথা বলার শেষে চলে আসলাম বাইরে। এসে দেখি অনেক মেয়েদের মা বাবা এসেছে। আমি সবাইকে নিয়ে ভিতরে চলে গেলাম। একটা কথা বুঝতে পারছি না, সকল মেয়ের বাবা মা হয়তো মেয়র, না হয় বিজনেসম্যান। সবাই কি এদের ওপরে টার্গেট করেছে নাকি? আমরা কি আমাদের মেয়েকে নিয়ে যেতে পারবো নাকি এখন? না, এখন কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না, কারণ ওরা এখন ড্রাগসের নেশে আছে। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তার চেয়ে ভালো এইখানে থাকুক। আর আপনারা একটা কাজ করেন, আপনাদের মেয়ে যে কলেজে ভর্তি করেছেন ওই কলেজের নাম আর কিসে পড়ে সব কিছু লিখে দিয়ে যান। আমি একটা খাতার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখনই সব কিছু লিখে দিতেছি। আর আমাদের মেয়েদের বাড়ি নিয়ে যেতে পারবো কবে, যদি একটু বলতেন। আজকে তো ভর্তি করালাম, আর আপনারা বাড়ি নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন? আপনাদের মেয়েরা যে ড্রাগস নিত সেই খবর কি রাখেন না নাকি আপনারা? আমরা কি করে জানাবো? আমরা তো ওদের হস্টেল থেকে পড়ালেখা করাই, মাঝে মধ্যে গিয়ে দেখে আসি। আর এমনিতে তো সকল কিছু ঠিকই আছে, কলেজ থেকেও তো আমাদের কোনো কিছু বলে নাই। ও আচ্ছা, আমি দেখতেছি আপনারা এখন বাসায় চলে যেতে পারেন। এই নেন আমার কার্ড। এই নাম্বারে 3 দিন পর ফোন করবেন। সুস্থ হলে আপনাদের মেয়েকে আপনাদের কাছে চলে যাবে। ঠিক আছে। আমি নয়নকে দায়িত্ব দিয়ে চলে আসলাম মেজর আঙ্কেলের বাসায়। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। মেঘ, এতদিন পর আমাদের বাসায় আসলে, তাও আবার দেখে মনে হচ্ছে মিশন থেকে সোজা এইখানেই এসেছো। আন্টি, আঙ্কেল কি বাসায় আছে নাকি? বাসায় আছে, ভেতরে এসো তুমি। আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পর মেজর আঙ্কেল আসলো। আঙ্কেল, সব মেয়েদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছি। আপনার একটু যেতে হবে ওইখানে। আরও কিছু কেবিন লাগবে তো, তাই। না হলে বাকি রোগীগুলো আছে, ওরা কোথায় যাবে? আমি না হয় সকল কিছুর ব্যবস্থা করে দিলাম, কিন্তু তুমি তো আমাকে বলো নাই যে আজকে মিশন আছে একটা। বললে তো আমি ঢাকার বড় একটা হাসপাতালে ওদের ভর্তি করার একটা ব্যবস্থা করতে পারতাম। আচ্ছা যাই হোক, এখন এইখানে ভর্তি করিয়ে ফেলেছি, কি আর করার। এখন আমার সাথে চলেন, আর আশেপাশে যে হাসপাতালগুলো আছে ওইখান থেকে আমাদের সাহায্য নিতে হবে, না হলে মেয়েগুলোর অবস্থা অনেকটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে চলো। তানিয়ামা, তুমি বাসায় থাইকো, আমি আমার একজন লোককে বলে দিবনি আসার জন্য, আর তানিয়াকে দেখে রাখো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তানিয়াকে দেখে রাখবো নে। আমি মেজর আঙ্কেলকে নিয়ে চলে আসলাম হাসপাতালে। এসে দেখি ঢাকার বড় বড় ডাক্তার চলে এসেছে। নয়ন ডাক্তারগুলোকে খবর দিয়েছে কে? আমি আসার সময় খবর দিয়ে এসেছি যাতে মেয়েগুলোর এত বেশি ক্ষতি না হয়। ভালো করেছিস। আর তুই বাসায় চলে যা, কালকে আসিস, আমি এদিকটা দেখবো না। কালকে যাব, আজকে এখানে থাকতে হবে, সবার অবস্থা খারাপ। আমি না হয় তোর সাথে থেকে সাহায্য করবো না। তা না হয় করিস, তোকে একটু জেলখানায় যেতে হবে, গিয়ে দেখতে হবে নীলার বাবা আর নীলাকে ছাড়িয়ে নিয়ে গেছে নাকি। ঠিক আছে, সকালে যাবো না, তুই একটু বিশ্রাম করে নে, যদি দরকার পড়ে আমি তোকে ডাক দিব না। ঠিক আছে। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে। ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আম্মু ফোন দিয়েছে। হ্যালো আম্মু। কি রে মেঘ, তুই কি এখন হাসপাতালে আছিস নাকি? আম্মু, কেন, কি হয়েছে? ওই মেয়েগুলোর মধ্যে তো চাচাতো বোনও আছে। আমি তোর ফোনে ছবি পাঠাইছি, তুই একটু দেখে ভালোভাবে বলিস চিকিৎসা করতে। তোর চাচা চাচি আসতেছে কালকে। ঠিক আছে আম্মু। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কাটতেই হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসলো। মেয়েটাকে দেখি তো অবাক, কারণ এইটা তো মেয়ে যে কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছিল। যাই হোক, আমি চলে আসলাম মেয়েগুলোর কাছে। আমার চাচাতো বোনকে খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজার পর পেয়েও গেলাম। এখনও ড্রাগসের নেশায় আসক্ত হয়ে আছে। এই নন, এই মেয়েটা হচ্ছে আমার চাচাতো বোন, ওর দিকে খেয়াল রাখিস একটু। ঠিক আছে, খেয়াল রাখবো না, তুই যা এখন। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে। এসেই চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি
খেয়াল নেই। সকালে নয়নের ডাকে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম হাসপাতালের কেবিনে। সবাই এখন একটু সুস্থ আছে। এই নয়ন, তুই বাসায় চলে যা, আমি আছি এখন। ঠিক আছে, আর কোনো প্রয়োজন হলে ফোন দিস আমাকে। ঠিক আছে, ফোন দিব নে। নয়ন চলে গেল। আমি ডাক্তারদের সাথে কথা বলতে লাগলাম। ডাক্তার, ওদের পুরোপুরি ঠিক হতে কতদিন সময় লাগবে? এটা তো বলতে পারছি না, কারণ এদের বিষাক্ত ড্রাগস দেওয়া হয়েছে। হয়তো 1 সপ্তাহের মতো সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। আর কারো ফোনের সমস্যা নেই তো এমনিতে? না, এমনিতে কারো কোনো সমস্যা নেই। আর এই নেন, এই ওষুধগুলো আনতে হবে। হয়তো এইখানে পাবেন না, কিছু ওষুধ আপনি ঢাকা থেকে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি 2 ঘন্টার মধ্যে আনার ব্যবস্থা করতেছি। এই বলে হাসপাতালের বাইরে চলে আসলাম। ফোনটা বের করে সাগরকে ফোন দিলাম। হ্যালো সাগর। স্যার বলেন, কিভাবে হেল্প করতে পারি? তোমার ফোনে কিছু ওষুধের লিস্ট পাঠিয়ে দিয়েছি, ওগুলো পাঠিয়ে দাও 2 ঘন্টার মধ্যে। ঠিক আছে স্যার, আমি নিজেই নিয়ে আসতেছি। আরও কিছু কথা বললো, ফোনটা কেটে দিলাম। ফোনটা কাটতেই দেখি আম্মু আব্বু চাচি সহ হাসপাতালের ভিতরে ঢুকছে। আমি দৌড়ে গিয়ে বাধা দিয়ে বললাম, চাচা ভিতরে প্রবেশ করা যাবে না। কেন মেঘ? আমরা আমাদের মেয়েকে দেখতে চাই। আমাদের মেয়ে এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। ভিতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আপনারা বাসায় চলে যান, 3 দিন পর আসবেন। কিন্তু মেঘ, তোমার চাচিকে একটু দেখিয়ে আনো। আমি না হয় ভিতরে নাই গেলাম। আপনি বাসায় গিয়ে ফোন দেন আমাকে, আমি ভিডিও কলে দেখিয়ে দিব না। তবুও ভিতরে প্রবেশ করা যাবে না। রাশেদ চল, ভিতরে তো ঢোকা যাবে না, বাসায় গিয়ে না হয় ফোন দিস। ঠিক আছে চল। আব্বু আম্মু চাচা চাচি চলে গেল, আমিও ভিতরে চলে আসলাম। প্রায় 2 ঘন্টা পর সাগর আসলো। স্যার এই নেন আপনার সকল ঔষধ। আর কিছু লাগলে বলেন, আমি এনে দিয়ে যাই। না, আর কিছু লাগবে না। এই নে, খাতায় সকল মেয়ের ডিটেলস আছে। তুই একটু দেখ তো কে কী করতো কলেজে, আর বাকিটা আমি ফোন করে বলে দিব নে কী করতে হবে। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন যাই। ঠিক আছে যাও। সাগর চলে গেল। সারাদিন এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে চলে গেল। আজকের দিনটাও বসে এমনি আছি। এমন সময় ডাক্তার এসে বলতে লাগলো, কয়েকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করাতে হবে, এদের অবস্থা খুব খারাপ। আপনি ওদের কেবিন থেকে বাইরে আনার ব্যবস্থা করুন, আমি এক্ষুনি গাড়ি নিয়ে আসতেছি। আমাদের গাড়ি আছে, তুমি চাইলে ওদের নিয়ে যেতে পারো এই গাড়িতে দিয়ে। আপনাদের গাড়ি দিয়ে নিয়ে যাওয়া যাবে না, আমি একসাথে সবাইকে নিয়ে যাব। এই বলে বাইরে চলে আসলাম। ফোনটা বের করে নয়নকে ফোন দিলাম। হ্যালো নয়ন, কোথায় আছিস রে তুই? এই তো রেডি হয়ে আসতেছি। কেন, কি হয়েছে? এই এক্ষুনি আমাদের বড় গাড়িটা নিয়ে আয়, ঢাকা যেতে হবে কয়েকজনকে নিয়ে। আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, তুই ওই দিকটা দেখ। ফোনটা কেটে দিলাম, ভিতরে চলে আসলাম। এসে দেখি আমার চাচাতো বোনও আছে ওদের মাঝে। ডাক্তার, ওর কি একই অবস্থা হয়েছে নাকি? ওনাদের তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল? এমন পাগলামি শুরু করেছে। সবাই দেখতেছেন না কেমন শুরু করেছে। সবার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে কোলে করে গাড়িতে নিয়ে যাচ্ছি। বেডে শুয়ে নিতে নিতে অনেক সময় লাগবে। সবাই হাতে হাতে কাজ করতে করতে সবাইকে গাড়িতে শুয়ে দিলাম। নয়ন, তুই এদিকটা দেখিস, আমি ঢাকা যাচ্ছি ওদের নিয়ে। আর যদি কারো এমন হয় তাহলে তুই আমাকে একটা ফোন দিস। ঠিক আছে, তুই যা, আমি এই দিকটা সামলে নিতে পারবো। কয়েকজন মহিলা নার্স নিয়ে চলে আসলাম ঢাকায়। আস্তে আস্তে 10টা বেজে গেল। আস্তে আস্তে রাত 10টা বেজে গেল। সবাইকে ভর্তি করিয়ে একটা চেয়ারে বসতেই ডাক্তার আসলো। নেক্সট, এই নাও, এগুলো তাড়াতাড়ি নিচ থেকে নিয়ে আসো। আর আসার সময় নিচে দেখবে দাঁত বেশি করতেছে, 2টা দাঁত নিয়ে আসো। 2টা কেন? আর বাকিরা কি খাবে? এই 2টা হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও। আর এই নাও, এইটা হচ্ছে আমার কার্ড, এইটা দেখালে শরীর সাহেব তোমাকে ওষুধ দিয়ে দেবে। কার্ড লাগবে না, আপনি হয়তো আমার পরিচয় এখনো জানেন না। পরিচয়টা না হয় পরে দিব, এখন যাই। এই বলে চলে আসলাম নিচে ঔষধ আর ডাব নিতে। ঔষধ আর ডাব নিয়ে চলে আসলাম ভিতরে। ডাবগুলো দিয়ে কি যেন করতে লাগলো। কিছুক্ষণের পরেই সবাই শান্ত হয়ে গেল। ডাক্তার, ওদের কোনো ক্ষতি হবে না তো? আশা করছি কোনো ক্ষতি হবে না, তবে এখানের অবস্থাটা আমাকে একটু জানাও। যদি এইখানেও এমন হয় তাহলে আমি ওদের বলে দিতেছি কি কি এখানে খাওয়াতে হবে।
আচ্ছা, আমি এক্ষুনি ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছি ওইখানের অবস্থা কেমন। এই বলে বাইরে চলে আসলাম। পকেট থেকে ফোনটা বের করে দেখি ফোনে চার্জ নেই। এমন সময় ফোনে চার্জ যেতে হলো। ভিতরে এসে ফোনটা চার্জে লাগিয়ে নয়নকে ফোন দিলাম। হ্যালো নয়ন। মেঘ বল। ওই দিকের অবস্থা কেমন? আর কারো কোনো ক্ষতি হচ্ছে না তো? না, ডাক্তাররা ডাবের সাথে কি যেন মিশিয়ে খাইয়ে দিয়েছে, এরপর থেকে ঠিকঠাক আছে, কেউ তেমন পাগলামি করছে না। আচ্ছা, এখন রাখি। এই বলে ফোনটা কাটতেই ক্যাপ্টেনের ফোন আসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওরা কোথায়? স্যার, আমি তো ঢাকা মেডিকেল কলেজে এসেছি। কেন, কোনো কি দরকার ছিল? আজকে একটা মিশন ছিল, কাকে পাঠাবো ভাবতেছি। তুমি তো ওইদিকে হাসপাতালে, আস্তে আস্তে অনেক রাতও হয়ে যাবে। ব্যাটালিয়ন স্নাইপার রায়হানকে পাঠান, ও একসাথে যথেষ্ট 100 জনকে মারতে। তুমি একটু বলে দাও। ওর সাথে আমার কিছুদিন আগে ঝগড়া হয়েছে, আমি বললে হয়তো যাবে না। তোমার বন্ধু, তুমি বলে নিশ্চয়ই যাবে। ঠিক আছে, কোন জায়গায় মিশন হয়েছে আমাকে বলেন, আমি রায়হানকে বলে দিচ্ছি যাতে ও এখানে চলে যায়। নরসিংদী পলাশ এই জায়গায়। ঠিক আছে, আমি এক্ষুনি বলে দিচ্ছি। এই বলে ফোনটা কেটে দিলাম। রায়হানের নাম্বারটা বের করে ফোন দিলাম। 2 বার রিং হতেই ফোনটা রিসিভ করলো। কিরে মেঘ, এতদিন আমার কথা মনে পড়লো? না রে বন্ধু, তুই তো জানিস আমি একটা মিশনে আছি, এখন হাসপাতালে আছি। তোকে একটা মিশনে যেতে হবে, নরসিংদী পলাশ এই জায়গায়। আজকে একটা মিশন আছে, প্লিজ বন্ধু যা। ঠিক আছে, যাচ্ছি। আর কালকে আমি তোর কাছে আসতেছি, তোকে একটা কথা বলবো। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর ডাক্তাররা আসলো। এদিকের কি অবস্থা, জেনে গেছে নাকি? আপনার মতো ওই ডাবের সাথে কি জানি খাইয়ে দিছে, এখন ভালো আছে। এখন তুমি রেস্ট নিতে পারো, আমার কেবিনে চলে যাও। সারাদিন তো এইখানে ওইখানে ঘোরাঘুরি, আমি সকাল পর্যন্ত। না ডাক্তার, সমস্যা নাই, আমি থাকতে পারবো। আরে যাও, আমি দেখে নিব না। ডাক্তারের অনুরোধে চলে আসলাম তার কেবিনে। চেয়ারের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। হঠাৎ কারো চিৎকারে ঘুম ভেঙে গেল। কেবিনের বাইরে গিয়ে দেখি একটা মহিলা হাউমাউ করে কান্না করতেছে। এই যে, আপনার কি হয়েছে? এইভাবে কান্না কেন করতেছেন? 10,000 টাকার জন্য আমার ছেলেকে বাঁচাতে পারলাম না। কেন, কি হয়েছে আপনার ছেলের? আর এখন কোথায় আছে আপনার ছেলে? বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছিলাম, অনেক টাকা খরচ গিয়েছে। বাড়ির জমি সব বিক্রি করে টাকা দিয়েছি, কিন্তু ডাক্তাররা আমার ছেলেটাকে বাঁচাতে পারলো না। কোন হাসপাতালে ভর্তি করিয়েছেন? নামটা বলেন, আমি দেখছি কি করা যায়। আর আপনার ছেলে সকল রিপোর্টগুলো দেন। এই নেন, সব কিছু আছে। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখি ভোর 5টা বাজে, এখনো আজান দেয়নি। হাসপাতালের নাম্বারটা দিয়ে ফোন দিলাম। একটা মেয়ে রিসিভ করলো। হ্যালো, এটা কি আইসি হাসপাতাল? বলেন, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার একটা রোগী আছে, ওনাকে ভর্তি করাতে চাচ্ছি। কোনো সিট খালি আছে? আপনি নিয়ে আসেন, আমরা সকল কিছুর ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পর নিয়ে আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। এই যে আপু, চলেন আমার সাথে আপনার ছেলেকে নিয়ে। আমি এখন কোথায় যাব আমার মৃত ছেলেটাকে নিয়ে? চলেন না, আগে আপনার বোরকা থাকলে বোরকা পরে নেন। ঠিক আছে। মহিলা আর তার ছেলেকে নিয়ে চলে আসলাম সেই হসপিটালে। আগের রিপোর্টগুলো দেখালাম না, আমি জানি এই ছেলেটা মৃত। দেখি ওরা কি বলে। ডাক্তার, এই ছেলেটার কি হয়েছে দেখেন তো। আমার ছোট ভাই কথা বলতেছে না কেন? ওনাকে এক্ষুনি অপারেশন করাতে হবে, 10 লাখ টাকা লাগবে 1 ঘন্টার মধ্যে। যদি জোগাড় করতে না পারেন তাহলে ওনার অপারেশন করাতে পারবো না, আর না জোগাড় করতে পারলে ওনার মৃত্যু হবে 2 ঘন্টা পর। আপনি আমার ভাইকে নিয়ে যান, আমি টাকাগুলো ক্যাশ কাউন্টারে দিয়ে আসতেছি। ঠিক আছে, যান। আমার শার্টের বোতামে সিসি ক্যামেরাটা চালু করেছিল, সবকিছু রেকর্ড হয়েছে। আমি চলে আসলাম ক্যাশ কাউন্টারে। এসে দেখি একটা মেয়ে বসে আছে। এই কার্ড থেকে 10 লাখ টাকা দেন, আমার ভাইয়ের অপারেশনের টাকা। এই নেন আপনার কার্ড, আর আজকে সিট ভাড়া আমরা রেখে দিয়েছি 10,000 টাকা। ঠিক আছে, সকল কিছু রেকর্ড হয়ে গেল। ভিডিওটা সেভ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিলাম। 2 ঘন্টা পর ডাক্তার আসলো। ডাক্তার, আমার ভাইয়ের কি অবস্থা এখন?
সরি, আমরা আপনার ভাইকে বাঁচাতে পারলাম না। এখনই আপনার ভাইয়ের মৃত্যু হয়েছে। ও আচ্ছা, এই রিপোর্টগুলো দেখেন তো, এই ছেলে কি না? এগুলো আপনি কোথায় পেলেন আর আপনি কে? আমি যেই হই না কেন, এই হাসপাতাল আজকে থেকে বন্ধ। এই ছেলেটা গতকালকে মারা গিয়েছে। এই সেই রিপোর্ট। আর আপনারা এখন সেই মরা ছেলের বাপ মার কাছ থেকে অর্থ নিয়েছেন। প্রধানমন্ত্রী আসতেছে, সবাই থাকেন এখানে। মানে কি বলতেছেন আপনি? কিছু না, একটু ওয়েট করেন। 1 ঘন্টা পর প্রধানমন্ত্রী আর কিছু লোক আসলো। আসসালামু আলাইকুম ম্যাম, এই নেন সকল রিপোর্ট, আর আপনার ভিডিও পাঠিয়েছি, তা নিশ্চয়ই দেখেন। এক দেখছি। সালমান সাহেব, আপনি এই হাসপাতাল বন্ধ করে দিন চিরদিনের জন্য। আর এই হাসপাতালের নার্স ডাক্তার যতগুলো কর্মী আছে সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিন। ম্যাম, আরেকটা কথা ছিল, এই মহিলা ছাড়া আরও অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। কিছুক্ষণ আগে আমার থেকে 10,10,000 টাকা নিয়েছে। সবগুলো ফিরিয়ে দিতে বলেন। সালমান সাহেব, এটারও ব্যবস্থা করেন। আমি 10 মিনিটের ভিতরে এই হাসপাতাল বন্ধ দেখতে চাই। ম্যাক চলো, কালকে কি রিপোর্ট এসেছে হাসপাতালে? ওই দিকের মেয়েগুলোর খবর কি? ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছে এখন। চলেন সবাইকে একবার দেখে যাবেন। একবার যখন এসেছি তখন দেখেই যাই। আর এই নাও, আমার তরফ থেকে এটা তোমাকে দিলাম। ম্যাম, এটা আমার একার জন্য না, এটা সবার জন্য আশা করতেছি। আমাকে একা না, সবাইকেই দিবেন। আমি সবার জন্য এনেছি। আর তোমাকে সিক্রেট বডিগার্ড হিসাবে থাকতে অনুরোধ করব। তুমি যতদিন ইচ্ছা এই কাজ করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে ম্যাম। আমি প্রধানমন্ত্রীকে নিয়ে চলে আসলাম হাসপাতালে। সবাইকে দেখে ডাক্তারদের সাথে কথা বলে চলে গেলাম দর্শন দিতে। হ্যালো নয়ন। বল। প্রধানমন্ত্রী আসতেছে, ওনাকে ফুল সিকিউরিটি দে। আর রাস্তা পুরো খালি কর, যাতে জ্যাম না থাকে। আচ্ছা, আমি এক্ষুনি সকল ব্যবস্থা করতেছি। তুই কি আজকে আসবি না এইখানে? না, আজকে আসবো না, কালকে যাব। সবাই এখন মোটামুটি সুস্থ আছে। সবাইকে সবার বাড়িতে পৌঁছে দিয়ে এরপর আমি বাড়িতে যাব। ঠিক আছে, এখন রাখি রে, কাজ করতে হবে অনেক। নয়ন ফোনটা রেখে দিল। আমি এইদিকে দেখতে লাগলাম কে কি করতেছে। ডাক্তারের অবস্থা এখন কেমন? সবার অবস্থা ভালো। আমি একটা কথা বুঝলাম না, সবার থেকে এর বেশি গুরুত্ব দিচ্ছেন কেন? ও আমার চাচাতো বোন, আমার উপর সকল কিছু দায়িত্ব দিয়েছে, তাই একটু নজর রাখছিলাম, এই আর কি। আর কালকে তো সবাইকে রিলিজ করে দিবেন, তাই না? আজকে দিতাম, কিন্তু দিলাম না, কারণ আজকের দিনটা বেশি। যদি খারাপ হয় তাহলে তো কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না। ডাক্তারের সাথে কথা বলে চলে আসলাম বাহিরে। কিছু খাবার খেয়ে আর সবার জন্য খাবার নিয়ে চলে আসলাম ওপরে। এসে দেখি অনেকজনের মা বাবা চলে এসেছে। এই যে, আপনারা কি করতেছেন এইখানে? আমরা আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। দেখেন, এখন কোনোভাবেই দেওয়া সম্ভব না। আর আপনারা প্লিজ বাইরে যান এখান থেকে। এখন যদি ওদের ওপর প্রেশার পড়ে তাহলে আবার আগের মতো হয়ে যেতে পারে। আজকে যদি ঠিক না থাকে তাহলে কালকে সবাইকে রিলিজ দিয়ে দিবে। যদি ঢাকায় আপনাদের আত্মীয় স্বজন থাকে তাহলে ওদের বাসায় চলে যান। আমি সকালে ফোন দিয়ে বলে দেবনি আসার জন্য। ঠিক আছে। ওরা চলে গেল। ডাক্তার, ডাব কি আরও আনবো নাকি যদি বলেন তাহলে সবার জন্য একটা করে নিয়ে আসি? না, দাবা লাগবে না। আমি তোমাকে দেখে আশ্চর্য, কারণ তোমার মতো সৈনিক আমি কখনো দেখিনি, আজকে দেখলাম। সেলুট জানাই তোমাকে। ডাক্তার, সেলুট জানাতে হবে না। আমি ডাক্তারের সাথে কথা বলছি, এমন সময় একটা মেয়ে আসলো। আমি তার দিকে তাকিয়ে আছি। এমন মেয়ে আমি কখনোই দেখি নাই, পুরাই ডানা কাটা পড়ে। এই যে মিস্টার মাসুম, আপনি এখানে কি করেন? চলেন আমার সাথে, রোগীকে চেক আপ করবো। ঠিক আছে, চলেন। ওরা দুজনেই চলে গেল। আমি এখনো হাঁ করে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর কারো ডাকে হুঁশ ফিরল। তাকিয়ে দেখি ফাইসাল। কিরে, তুই কখন আসলি? এই তো একটু আগে আসলাম। তা তুই এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে সামনের দিকে ফিরে কি দেখতেছিস? মামা, আমার ওকেই লাগবে। ওকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। আরে কি বলতেছিস? বুঝিয়ে বলবি তো নাকি? কাকে ছাড়া তুই বিয়ে করবি না? চল আমার সাথে, তোদের ভাবিকে দেখিয়ে আনি। এইখানে ভাবি আসবে কোথা থেকে? আমি তো জানি তোর বিয়েই হয় নাই, আর তুই বলতেছিস
ভাবিকে দেখাবি এখন? বিয়ে হয় না তো কি হয়েছে, বিয়ে করব। এই বলে ফাইজালকে নিয়ে চলে আসলাম কেবিনে। ওই যে ডাক্তারের সাথে একটা মেয়ে আছে না, কালো শাড়ি পরে এসেছে, ওইটাই তোদের ভাবে। কি বলিস আমাকে? সব মামা ভাবি কিন্তু সেই হয়েছে, আর তোর সঙ্গে মানবে। কালকে বাসায় গিয়ে আম্মুকে বলবো ওদের বাসায় বিয়ের দাওয়াত দিতে যেতে, তুইও বলিস। তাই করিস। আর এই নে তোর সকল ডিটেলস। যাক, ভালোই হলো। এখন কি তুই চলে যাবি নাকি? না, এসেই যখন পড়েছি আজকে থেকে যাই, আজকে থেকে যাই। কালকে তো রিলিজ দিয়ে দিবে, কালকে না হয় যাবো নে। ঠিক আছে, যাস। একটু এই দিকটা খেয়াল রাখিস। আমি ডাক্তারের কেবিনে যাইতেছি, একটু রেস্ট করব। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে, চেয়ারের সাথে হেলান দিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল ছিল না। পরের দিন সকালে ডাক্তারের ডাকে ঘুম ভাঙল। এই যে মেঘ, ওঠো। মেয়েদের বাবা মা চলে এসেছেন। ফয়সাল কোনোভাবেই সামলে উঠতে পারছে না। আপনি যান, আমি আসতেছি ফ্রেশ হয়ে। ডাক্তার চলে গেল, আমিও ফ্রেশ হয়ে চলে আসলাম বাহিরে। এসে দেখি সবাই উপস্থিত। সবাই শুনেন, এইভাবে যদি চিকিৎসা করেন তাহলে তো আপনাদের মেয়েদের সমস্যা হতে পড়বে, আবার হাসপাতালে থাকতে হবে। তার চেয়ে ভালো হবে আপনারা একটু বসেন, আমি ডাক্তারদের সাথে কথা বলে সবার রিলিজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই করো। আমি চলে আসলাম ডাক্তারের কাছে। ডাক্তার চেক আপ করা হয়ে গেলে রিলিজ দিয়ে দেন। এক একজন করে নিয়ে যান। এই নেন ওনার রিলিজ কাগজ আর ঔষধের লিস্ট। এইগুলো নিয়মিত খাওয়াতে হবে 1 মাস। ঠিক আছে, আমি বলে দিবনি সবাইকে। এই বলে সবাইকে রিলিজ দেওয়া হলো। আর শুধু বাকি আছে আমার চাচাতো বোন। ডাক্তার, ওর আর কোনো সমস্যা নাই তো? না, তবে আর যাতে ড্রাগ না নেয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর ড্রাগ নিলে ওনার ব্রেন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যাই তাহলে। এই কয়েকদিনে অনেক কষ্ট করেছেন আপনি। ডাক্তার যখন হয়েছি কষ্ট তো করতেই হবে একটু, তাই না? আচ্ছা যাই, আজকে আবার দেখা হবে। এই বলে আমার চাচাতো বোনকে নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। ভিতরে আয় তোরা। জামেক, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আম্মু, আর তোমার সাথে কথা আছে, ফ্রেশ হয়ে এসে বলবো। ঠিক আছে, যা। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি সোফায়। এমন সময় আম্মু আসলো। এখন বল, কি বলবি? আম্মু, আমি বিয়ে করতে চাই এই সপ্তাহে। তোমরা যেমন করেই হোক আমার বিয়ে দিবে। হঠাৎ বিয়ের জন্য এত পাগল হয়ে গেছিস কেন? তোর কি মেয়ে পছন্দ আছে নাকি? থাকলে বল, আমি না হয় দেখি মেয়ের পরিবারের সাথে কথা বলে। আমি মেঘলার বাড়ির ঠিকানাটা দিয়ে দিলাম। কালকে যেন আমি শুনি শুক্রবারে আমার বিয়ে ঠিক করছো। ঠিক আছে ঠিক আছে, আমি আজকেই যাব বিকেলে ওদের বাসায়। যা, ঘরে গিয়ে ঘুমো। হাসপাতালে তো মনে হয় একটুও ঘুমোস না। ঘুমাবো কখন? ওদের পাহারা দিতেই তো সময় চলে গেছে। আচ্ছা, এখন যাই। এই বলেই আমি চলে আসলাম আমার রুমে। বিছানায় শুয়ে পড়তে ঘুম চলে আসলো। বিকেলে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। এই মেয়ে, ওঠ, যা ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খুশির খবর আছে। কি খুশির খবর শুনি? এরপর যাবো ফ্রেশ হতে। আগে যা ফ্রেশ হয়ে আয়, তারপর তোকে বলবো, তাছাড়া বলবো না। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। আম্মু, এখন বলো কি খুশির খবর? তোর বিয়ে ঠিক করে এসেছে এই শুক্রবারে। যা, রেডি হয়ে আয়, মার্কেটে যেতে হবে। ওই তো 4 দিন বাকি রয়েছে। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, ধন্যবাদ আম্মু। খুশি মন নিয়ে চলে আসলাম আমার রুমে। রেডি হয়ে নিচে এসে দেখি বাড়ির সবাই রেডি হতে এসেছে। সবাইকে নিয়ে বসুন্ধরা শপিং মলে চলে আসলাম। সবাই কাপড় কিনতেছে আর আমি একপাশে দাঁড়িয়ে আছি। দেখতে দেখতে কেনাকাটা হয়ে গেল। সন্ধ্যায় চলে আসলাম বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় আম্মু আসলো। এই নে, কথা বল। কার সাথে কথা বলবো? তোর বউয়ের সাথে কথা বলতে বলছি, অন্য কারোর সাথে না। ফোনটা নিয়ে চলে আসলাম রুমে। হ্যালো মেঘলা, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। খাওয়া দাওয়া হয়েছে তোমার? দুজন কথা বলতে লাগলাম। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজকে আমাদের বিয়ে। সকালে গোসল করে বসে আছি,
এমন সময় ফাইসাল আসলো। এখনো রেডি হস নাই কেন? যাবি কখন? আরে এখন কিসের রেডি হব, মাত্র তো 10টা বাজে। জুম্মার নামাজ পড়ে এসে এরপর রেডি হব। রেডি হয়ে নে, নামাজ পড়তে পারবি, সমস্যা নেই। ঠিক আছে। ফাইসাল আমাকে রেডি করিয়ে দিল। রেডি হয়ে চলে আসলাম মসজিদে। জুম্মার নামাজ আদায় করে সোজা মেঘলাদের বাসায় চলে আসলাম। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। সকল নিয়মকানুন শেষ করে মেঘলাকে নিয়ে আসলাম আমাদের বাসায়। বরণ করে মেঘলাকে নিয়ে চলে গেল। আমি, নয়ন, আমার চাচাতো ভাই বোনরা সবাই চলে আসলাম ছাদে। নয়ন বলল, বাহ মেঘ, আজকে তো তোর সুখের রাত। এই নে, এটা নিয়ে যাস, কাজে আসবে। আরে এটা লাগবে না, ভাবি তো ডাক্তার, ভাবি সব কিছু ঠিক করে নিবে। আমরা এইসব নিয়ে মজা করতেছি, কখন যেটা 2টা বেজে গেছে খেয়াল নেই। এমন সময় আম্মু আসলো। কি রে, তুই এখনো রুমে যাস নাই? মেয়েটা একা ঘরে বসে আছে, যা তাড়াতাড়ি রুমে। এই তো আম্মু, এখনই যাব। এই বলে চলে আসলাম বাসের ঘরের সামনে। এসেই দেখি দরজায় লেখা 10,000 টাকা বাইরে রেখে যান, তা না হলে বাসর ঘরের গোপন ফুটেজ সবাইকে দেখিয়ে দিব। ভয়ে ভয়ে পকেট থেকে 10,000 টাকা বের করে দিলাম। বাসর ঘরে ঢুকতেই মেঘলা বলল, এই খচ্চর বেটা, এতক্ষণ লাগে ঘরে আসতে? বিয়ে তো সময় দিলি না, প্রথম দেখাতেই পুরো বিয়ে পর্যন্ত নিয়ে গেলি। কয়েকদিন পর বিয়ে হলে কি হতো? না তো ভালো করে সাজতে পারছি, না তো কিছু করতে পারছি। মেঘলার কথা শুনে ভয় হতে লাগলো। এখন জানি আবার কি করে। এখন আমি বাইরে চলে যাব নাকি? যা বাহিরে যা, আবার 2 মিনিট পর ভিতরে আসবি। আমি চলে আসলাম বাইরে। 2 মিনিট পর ভিতরে চলে গেলাম। ভিতরে যেতেই মেঘলা খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করলো। আমিও মেঘলাকে উঠিয়ে বুকের সাথে চেপে ধরলাম। কিছুক্ষণ পর মেঘলা বলল, এই চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করি। ঠিক আছে চলো। আমরা দুজন 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। মেঘলা গিয়ে বিছানায় বসে পড়ল। এই নাও, এটা তোমার। এটা দেওয়ার কি দরকার ছিল? রেখে দাও তোমার কাছে। না, তুমি ওই রেখে দাও। এই বলে যে আমি শুয়ে পড়তে যাব এমন সময় মেঘলা আমার গলায় ছুরি ধরে বলল, এখন শুয়ে পড়ছিস কেন? আজকে সারা রাত আদর করতে হবে, তা না হলে এইটা দেখেছিস তো, এটা দিয়ে তোর গলা কেটে ফেলবো। ওই, আমি সারা রাত আদর করতে পারবো না। এই বলে মেঘলার হাত থেকে ছুরিটা নিয়ে ফেলে দিলাম নিচে। আস্তে আস্তে মেঘলার ঠোঁট জোড়া আমার দখল করে নিলাম। বাকিটা ইতিহাস, আর বলতে পারবো না। আমার বুঝি শরম করে না? আমার বুঝি লজ্জা লাগে না? আজকে গল্পটা এই পর্যন্তই। আর এত সুন্দর করে পুরো গল্পটা শোনার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন।